তো আমরা লাস্ট ক্লাসে কিন্তু সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমরা সমাজবিজ্ঞান বলতে কি বুঝি, সমাজবিজ্ঞানের প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সমাজবিজ্ঞানের পরিধি, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এবং সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি সম্পর্কে জানার চেষ্টা করব। আর তার আগে তোমরা একটু বলবে যে সমাজবিজ্ঞান বলতে কি বুঝো বা সমাজবিজ্ঞানের সংজ্ঞা। কেউ কি একজন বলতে পারবে? আফরিন অথবা ইসরাত, মনে আছে? না স্যার, বলতে পারবো না। একদমই মনে নেই না? সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যেখানে সমাজস্থ সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। আমরা যদি এক কথাই বলতে চাই, তাই না? এখানে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক বিভিন্ন সংগঠন, তারপরে হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, তো এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আচ্ছা, তো আজকে আমরা সমাজবিজ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি যে সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক একটি অধ্যয়ন। বস্তুত সমাজবদ্ধ মানুষের সমগ্র জীবনই সমাজবিজ্ঞানের পর্যালোচনার বিষয়। এই অর্থে সমগ্র সমাজই সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত, তাই না? যেহেতু আমরা নাম শুনেই বুঝতে পারছি যে সমাজবিজ্ঞান কি নিয়ে আলোচনা করতে পারে। সমাজস্থ সকল বিষয়গুলোই সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত এবং সমগ্র সমাজ নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। সমাজ সর্বদাই কিন্তু পরিবর্তনশীল। মানুষের কর্মকাণ্ডগুলোর সাথে সাথে কি হয়, সমাজের কাঠামোগত একটা পরিবর্তন সূচিত হয়, তথা পুরো সমাজ ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা একটা পরিবর্তন দেখতে পাই। আমরা পরবর্তীতে যখন সামাজিক পরিবর্তন নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বেশি বিস্তারিত জানব। দেখো, তাই সমাজবিজ্ঞানের পরিধি ক্রমেই কি হচ্ছে, বর্ধিত হচ্ছে। সমাজবিজ্ঞানের গবেষণা ক্ষেত্রগুলোর বর্ণনা সমাজবিজ্ঞানের পরিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনেই কিন্তু সম্ভব হয়ে থাকে। অর্থাৎ সমাজবিজ্ঞানের পরিধি বলতে আমরা বুঝি সমাজবিজ্ঞান কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে, কোন কোন দিক নিয়ে আলোচনা করে থাকে, সেগুলাই হচ্ছে সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। তো প্রথমত আসি আমরা সমাজতাত্ত্বিক মতবাদ। দেখো, প্রতিটি বিজ্ঞানী কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রত্যয়, নীতি ও সাধারণীকরণের মাধ্যমে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত করার চেষ্টা করে থাকে। সমাজবিজ্ঞানও কিন্তু ঠিক সেরকমভাবে কিন্তু প্রত্যয়, তারপর হচ্ছে নীতি এবং সাধারণীকরণ সম্পর্কে বিচার বিশ্লেষণ করে। তোমরা দেখতে পাবে, তোমরা যদি হায়ার লেভেলে গিয়ে কেউ সমাজবিজ্ঞান পড়ো, তখন বিভিন্ন সমাজবিজ্ঞানী সম্পর্কে যখন তোমরা পড়বে তখন দেখবে যে প্রত্যেকে আলাদা আলাদাভাবে কিছু সমাজতাত্ত্বিক তথ্য দিয়েছেন বা থিওরি যেটাকে আমরা বলে থাকি সেটা দিয়েছেন। যেমন ধরো তোমার ডুরখেম, এমিল ডুরখেম আত্মহত্যা সম্পর্কে একটা থিওরি দিয়েছেন। তারপরে ইবনে খালদুন আল আসাবিয়া অগাস্ট ট্রস্তর বা দৃষ্টবাদ সম্পর্কেও মতামত প্রদর্শন করেছেন। তারপর হচ্ছে ঐতিহাসিক সমাজবিজ্ঞান। আমরা কি জানি যে প্রত্যেকটা বিষয়েরই কি থাকে, পাস্ট থাকে। একজন মানুষের যেরকম অতীত থাকে, যেটা তার জীবনের ইতিহাস হিসেবে বিবেচিত হয়ে থাকে, ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা বিষয়েরই কিন্তু তোমার ঐতিহাসিক স্তর রয়েছে বা ঐতিহাসিক দিক রয়েছে। তার মানে প্রত্যেকটা বিষয়েরই তোমার অতীত রয়েছে। যেমন ধরো তোমার মার্ক্সবাদী তাত্ত্বিকগণ সমাজ বিকাশের ধারায় আদিম সমাজ দাস নির্ভর সমাজ ছিল, তারপরে হচ্ছে তোমার সমাজতাত্ত্বিক সামন্ততান্ত্রিক সমাজ ছিল, তারপরে হচ্ছে তোমার পুঁজিবাদী সমাজ এবং সর্বশেষ এসে সমাজতান্ত্রিক সমাজের কথা বলে থাকেন হচ্ছে কার্ল মার্কস। তো তিনি কি করেছেন যে সামাজিক যে বা সমাজের যে বিবর্তনটা, সেটাকে তিনি বিভিন্ন স্তরে ভাগ করে দেখিয়েছেন। তো সেটা কি আমরা সমাজবিজ্ঞানের যদি ইতিহাস সম্পর্কে আমরা জানতে চাই, সমাজবিজ্ঞান কোত্থেকে এসেছে বা সমাজের আজকের এই সমাজ ব্যবস্থা প্রাচীনকালে কেমন ছিল, তো সেটা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদের ইতিহাস নিয়ে ঘাঁটতে হবে সমাজবিজ্ঞানে। তো সেটাই বলেছে যে ঐতিহাসিক সমাজবিজ্ঞান। তো অতীত নিয়ে আলোচনা করে না বা অতীত নেই এরকম কোনো বিজ্ঞান আমরা খুঁজে পাবো না। তারপর হচ্ছে পরিবারের সমাজবিজ্ঞান। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু কোয়েশ্চেন করবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, যদি বুঝতেও কোনো সমস্যা হয় তাহলে তোমরা বলবে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পরিবারের সমাজবিজ্ঞান। আমরা কি জানি, পরিবার হচ্ছে সমাজের অন্যতম মৌল প্রতিষ্ঠান, যার মাধ্যমে একজন শিশু ধীরে ধীরে সামাজিক জীবে পরিণত হওয়ার জন্য প্রাথমিক যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো
লাভ করে থাকে। তোমরা সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ সম্পর্কে এর আগেও তোমরা স্কুল লেভেলেও পড়েছো। তো সেখানেও কিন্তু তোমার সামাজিকীকরণের প্রথম বাহন বা প্রথম মাধ্যম বা উপাদান যাই বলি না কেন সেটা হচ্ছে কি পরিবার। তো সমাজবিজ্ঞান পরিবারের উৎপত্তি, বিকাশ, প্রকারভেদ, কার্যাবলী, পরিবারের সমস্যা, বিবাহ, বিবাহের ধরন প্রভৃতি বিষয়গুলো নিয়েই কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তারপর হচ্ছে সামাজিক জনবিজ্ঞান বা সোশ্যাল ডেমোগ্রাফি। দেখো, সামাজিক জনবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো হলো তোমার জনসংখ্যার আকার, আয়তন, ঘনত্ব, জনসংখ্যার বন্টন, জনসংখ্যার তথ্য, জনসংখ্যার নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, আদমশুমারি ইত্যাদি জনসংখ্যা রিলেটেড যত ধরনের ব্যাপারগুলো রয়েছে সেগুলা সামাজিক জনবিজ্ঞান আলোচনা করে থাকে। আমরা কি জানি যে সমাজ গঠিত হয়েছে মানুষের জন্য। তো মানুষের এই সমগ্র বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকে এই সামাজিক জনবিজ্ঞান। যে জনসংখ্যার ঘনত্ব বলো, তারপরে হচ্ছে তোমার জনসংখ্যা, জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, তো এইগুলো নিয়ে কিন্তু সামাজিক জনবিজ্ঞান আলোচনা করে থাকে। তারপর হচ্ছে গ্রামীণ এবং নগর সমাজ। আমরা দুইটাকে একসাথে আলোচনা করতে পারি। দেখুন, গ্রামীণ সমাজ প্রাচীনকালে কেমন ছিল, ধীরে ধীরে গ্রামীণ সমাজের পরিবর্তনটা কিরকম ভাবে সূচিত হয়েছে, গ্রামীণ সমাজ কাঠামো কি, গ্রামীণ সমাজের কার্যাবলীগুলো, এগুলো নিয়ে কিন্তু মূলত সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার নগরের ক্ষেত্রেও ঠিক সেরকম ভাবেই, যে নগরায়ন কিভাবে হয়েছে, নগর সমাজের উন্নয়নের জন্য মানুষের কিরকম কর্মকাণ্ডগুলো সাধন করতে হয় বা কি ধরনের কাজকর্ম করতে হয়, বা গ্রাম এবং শহরের যে মানুষের স্থানান্তর বা মাইগ্রেশন হয় সেটা কেন হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু গ্রামীণ ও নগর সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। পরবর্তীতে হচ্ছে তোমার রাজনৈতিক সমাজবিজ্ঞান। দেখো, রাজনৈতিক সমাজবিজ্ঞানের ঐতিহ্য অতি প্রাচীনকালের হলেও এর স্বতন্ত্র বিকাশ পরিলক্ষিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে। আমরা কি জানি যে সাধারণভাবে রাজনৈতিক সমাজবিজ্ঞান সমাজের রাজনৈতিক কাঠামো তথা তোমার ক্ষমতা ও কাজ সম্পর্কাদির ধরন, সামাজিক কাঠামো, সামাজিক সম্পর্কাদির ধরন ও পরিবর্তনের প্রেক্ষাপট বিচারে কিন্তু আলোচনা করে থাকে। মানে সমাজ ব্যবস্থায় কিন্তু রাজনৈতিক বা রাজনীতির কি ধরনের প্রভাব রয়েছে, রাজনৈতিক একটা কাঠামো রয়েছে, তাই না? প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু পলিটিক্সের একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচার নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আবার দেখো, তোমার আইনের সমাজবিজ্ঞান, মানে আমরা কিন্তু প্রথমেই বলেছি যে সমাজবিজ্ঞান কিন্তু সমাজস্থ সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। আর সেই আলোচনার প্রেক্ষিতেই কিন্তু সমাজস্থ সকল ব্যাপারগুলাই চলে আসে। এই যে আমরা যে পড়তেছি যে গ্রামীণ সমাজবিজ্ঞান বলো, নগর সমাজ, রাজনৈতিক সমাজ বা সোশিয়োলজি অফ ল বা আইনের সমাজ, আমরা যাই বলি না কেন সেগুলো কিন্তু তোমার সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। দেখো, সমাজস্থ মানুষের রীতিনীতি, প্রথা, মূল্যবোধ, আচার আচরণ, সামাজিক নিয়ন্ত্রণ, বিচ্যুতি, তারপর হচ্ছে আইনগত অধিকার ইত্যাদি বিষয়ে অধ্যয়ন ও পর্যালোচনা করে আইনের সমাজবিজ্ঞান। আইনের দ্বারা একজন মানুষ কি হয়, সমাজে নিয়ন্ত্রিত হয়, নিয়ন্ত্রিত ভাবে পরিচালিত হয়ে থাকে। যেমন ধরো, যদি কোনো সমাজ ব্যবস্থার মধ্যে আইন না থাকে তাহলে কি থাকবে না, যে কোনো নিয়ম থাকবে না, কোনো শৃঙ্খলা বোধ থাকবে না। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে এর মধ্যে? না স্যার। প্রথম দিকে কিছু থিওরিটিক্যাল ব্যাপার হয়তোবা তোমাদের মানে ভালো না লাগতে পারে। আমরা এই চ্যাপ্টারটার পরে আমরা চলে যাব খুব সহজ একটা চ্যাপ্টারে চলে যাব, যেটা তোমরা এর আগেও পড়েছো। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সাংস্কৃতিক সমাজবিজ্ঞান। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? আমরা বলে থাকি যে আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি, তাই না? জি স্যার। তো তোমার দেখো, মানব সৃষ্টির সমষ্টি সংস্কৃতি যা মানুষের জীবন প্রণালীকে নির্দেশ করে থাকে। একটা প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় কিন্তু আলাদা আলাদা সাংস্কৃতিক একটা বৈচিত্র্য আমরা দেখতে পাই। মানে বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের সংস্কৃতি আমরা দেখতে পাই। যেমন ধরো, আমরা একটা দেশ থেকে অন্য একটা দেশের মানুষের আচার ব্যবহার, খাদ্য অভ্যাস, পোশাক পরিচ্ছদ, কথাবার্তার ধরন, সামাজিক সম্পর্ক, এই সবগুলো কিন্তু আমরা ভিন্নতর দেখতে পাই। কেন ভিন্নতর দেখতে পাই? এই সাংস্কৃতিক বা পার্থক্যের জন্য।
এখন দেখো, তোমার মানুষের জীবন পরিচালনার জন্য মানুষ বস্তুগত ও অবস্তুগত উপাদানের উপর কিন্তু নির্ভরশীল হয়ে থাকে। আর সমাজে বসবাসরত মানুষের জীবন প্রণালীর নির্ভরশীলতার উপাদান ও উপাদানসমূহের প্রভাব, সাংস্কৃতিক বিকাশ, বিভিন্ন সমাজের মূল্যবোধ ইত্যাদি বিষয়গুলো নিয়ে সাংস্কৃতিক সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তো তার মানে এই সাংস্কৃতিক সমাজবিজ্ঞানও সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। তারপর হচ্ছে তোমার সমাজ মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান মানব ব্যক্তির চরিত্র, ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির আচার আচরণ, ব্যক্তিত্ব, শিক্ষণ, মনোভাব, প্রেরণা, নেতৃত্ব ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু মনোবিজ্ঞান আলোচনা করে থাকে। আর এই মনোবিজ্ঞানও কিন্তু সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত বা পরিধিভুক্ত। পরবর্তীতে আসি সমাজ চিন্তা। সমাজ চিন্তা বলতে, সোশ্যাল থট বলতে আমরা কি বুঝি? সমাজ চিন্তা সমাজ কাঠামো পরিবর্তন এবং সামাজিক ক্রিয়াকর্মের তাত্ত্বিক ও দার্শনিক ব্যাখ্যা দান করে থাকে এই সমাজ চিন্তা। আবার আসি সামাজিক পরিসংখ্যান, সামাজিক সমস্যা ও অসঙ্গতি সমাজবিজ্ঞান। দেখো, এই যে আমি সাবজেক্টগুলোর নাম বলতেছি, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট, যেগুলো সমাজবিজ্ঞান এগুলো নিয়ে আলোচনা করে থাকে। তুমি যখন হায়ার লেভেলে গিয়ে সোশিওলজি পড়বে, তখন কিন্তু এই প্রত্যেকটা সাবজেক্ট তুমি বিভিন্ন ইয়ারে পাবে। যেমন হচ্ছে সামাজিক পরিসংখ্যান, অনার্স সেকেন্ড ইয়ারে কিন্তু এই সামাজিক পরিসংখ্যান পড়ানো হয়। দেখো, সমাজবিজ্ঞান যেহেতু জনবিজ্ঞান নিয়ে আলোচনা করে থাকে এবং বিভিন্ন ধরনের গবেষণা করে থাকে, সেহেতু এই পরিসংখ্যান সাবজেক্টটাও সমাজবিজ্ঞানে অন্তর্ভুক্ত হয়ে থাকে। আমরা কি জানি যে কোনো একটা বিষয়ে, তোমার ধরো যে পরিমাণগত ব্যাপারগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি বা তোমার বিভিন্ন গবেষণা করে থাকি, তখন কিন্তু পরিসংখ্যান সাবজেক্টের প্রয়োজন হয়। আর সেই জন্যই সমাজবিজ্ঞান এই পরিসংখ্যান নিয়েও আলোচনা করে থাকে বা পরিসংখ্যানও সমাজবিজ্ঞানের অন্তর্ভুক্ত। হচ্ছে সামাজিক সমস্যা ও অসঙ্গতি সমাজবিজ্ঞান। এই সাবজেক্টটা আমি নিজেই পড়াই, অনার্স ফার্স্ট ইয়ারে এই সাবজেক্টটা রয়েছে। আমরা সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তোমরা কি কেউ একজন মানে বলতে পারবে যে তোমরা মানে যে কোনো বয়সের মানুষ যে সমাজে বসবাস করতেছে এবং সামাজিক বিভিন্ন ধরনের সমস্যা ফেস করে নাই, এমন কেউ মানে কোনো জায়গায় কি আছে, বা কোনো সমাজ ব্যবস্থায় কি এরকম আছে যে যেখানে সামাজিক সমস্যা আমরা দেখতে পাই না? তোমাদের কি মনে হয়? না স্যার, আছে সামাজিক সমস্যা। সমস্যা ছাড়া কোনো সমাজ যে কথা চিন্তা করা যায় না। আর সামাজিক সম্পর্কগুলো দিন দিন কি হচ্ছে, সরল অবস্থা থেকে জটিল অবস্থার দিকে ধাবিত হচ্ছে। আর সেই জন্যই দেখা যায় যে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা উদ্ভূত হচ্ছে। আর সেই সামাজিক সমস্যাগুলো নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে এবং সামাজিক বিভিন্ন ধরনের অসঙ্গতিপূর্ণ ব্যাপারগুলো নিয়েও সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তারপর হচ্ছে অপরাধ বিজ্ঞান। এই সমস্যার একটা অংশ হচ্ছে অপরাধ। অনেক ধরনের অপরাধ রয়েছে সমাজে, যে অপরাধের জন্য সুস্পষ্ট কিছু আইনও রয়েছে বা বিচার ব্যবস্থা রয়েছে। এই সেইগুলো নিয়েও কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তারপর হচ্ছে তোমার জেন্ডার ও উন্নয়ন। খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এটা ফোর্থ ইয়ারে পড়ানো হয়। আহ মূলত জেন্ডার ধারণাটা হচ্ছে সমাজ বিনির্মিত একটা ধারণা। যে ধারণাটা হচ্ছে এরকম যে আমরা ছেলে মেয়েদের মধ্যে সমাজে যে বিভেদ বা পার্থক্যটা আমরা দেখতে পাই, সেটা কিন্তু এই জেন্ডার ধারণা বা জেন্ডারের দ্বারা বিবেচিত হয়ে থাকে। ধরো, তোমরা যারা মেয়েরা আছো, তোমাদের জন্য কিছু রেস্ট্রিকশন আছে না, যে রাতে বা সন্ধ্যার পরে বাসার বাইরে যাওয়া যাবে না, এই কাজটা করা যাবে না, ওই কাজটা করা যাবে না, ও অমুকের সাথে ঘুরতে যাওয়া যাবে না, এরকম কিছু রেস্ট্রিকশন আছে না সমাজে বসবাস করতে গিয়ে? আমরা সেই রেস্ট্রিকশন গুলোর মধ্যে পড়ি না, বলো? জি স্যার। তো এই যে ধারণাটা, এটা কিন্তু মানে জেন্ডার ধারণা থেকে বা সমাজ বিনির্মিত, সমাজে তোমাকে ঠিক করে দিচ্ছে যে তুমি কোন কাজগুলো করতে পারবে, তুমি কোন কাজগুলো করতে পারবে না। সো এই জেন্ডার এবং ডেভেলপমেন্ট বা জেন্ডার ও উন্নয়ন, এইটা একটা সাবজেক্ট যেটা নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে বা সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। তারপর আসি পরিবেশ সমাজবিজ্ঞান এবং চিকিৎসা সমাজবিজ্ঞান। আমি দুইটা একসাথে বলবো।
পরিবেশ সমাজ বিজ্ঞান, আমরা পরিবেশের দ্বারা খুব বেশি প্রভাবিত হয়ে থাকি, তাই না? একজন মানুষ যে পরিবেশে বসবাস করে থাকে সেই পরিবেশের দ্বারা সব থেকে বেশি প্রভাবিত হয়ে থাকে। মানব সমাজের উপর পরিবেশের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব যেমন রয়েছে, তেমনি পরিবেশের উপর সমাজে বসবাসকারী মানুষেরও প্রভাব রয়েছে। যেহেতু সমাজে পরিবেশের দ্বারা মানুষ প্রভাবিত হয়, তো আলটিমেটলি আমরা বলতে পারি যে পরিবেশের দ্বারা সমাজও প্রভাবিত হয়ে থাকে। কারণ সমাজ গঠিতই হয়েছে মানুষের জন্য, মানুষের ক্রিয়াকলাপের উপর ভিত্তি করেই কিন্তু সমাজ পরিচালিত হয়ে থাকে। দেখো, এসব উভয়মুখী প্রভাবকে এক করা এবং নিয়ন্ত্রণ করা সম্ভব হলে সংকট সৃষ্টি হবে। সম্ভব না হলে কিন্তু কি হয়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। আর সেই সমস্যাগুলো সমাধানের উপায়গুলো নিয়ে কিন্তু এই পরিবেশ সমাজ বিজ্ঞান আলোচনা করে থাকে। তারপরে সেই চিকিৎসা সমাজ বিজ্ঞান। তো অনেকের কাছে এরকম মনে হতে পারে যে ওইটা তো মানে চিকিৎসা সমাজ বিজ্ঞানের সাথে কেমন রিলেটেড। আমরা কি জানি যে চিকিৎসা ব্যবস্থা কাদের জন্য? মানুষের জন্য। পশু পাখির জন্য আছে, কিন্তু মানুষের জন্য। তো প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা সমাজের মাধ্যমে কিন্তু আমরা শিক্ষা লাভ করতে পারি। ধরো একজনের মানে হাত কেটে গেছে, সেটার জন্য কি মানে সাথে সাথে আমরা দৌড়ায় হসপিটালে চলে যাই বা ক্লিনিকে চলে যাই বা ডক্টরের কাছে চলে যাই? আমরা প্রাথমিক চিকিৎসাটা কিন্তু আমাদের বাসায় দিয়ে থাকি, তাই না? তো জি তো চিকিৎসা হচ্ছে কি মানুষের মৌল বা মৌলিক চাহিদার অন্যতম একটা উপাদান হচ্ছে এই চিকিৎসা। মানুষের মৌলিক চাহিদা কয়টি? মানুষের মৌলিক চাহিদা 5টি, এটা আমরা জানি না? আচ্ছা, তো এই 5টি মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা হচ্ছে অন্যতম। তো সমাজে আহ এই তোমার প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেগুলা নিয়ে কিন্তু সমাজবিজ্ঞানে একটি সাবজেক্ট রয়েছে, যেটাকে আমরা মেডিকেল সোশিওলজি বলে থাকি বা চিকিৎসা সমাজবিজ্ঞান বলে থাকি। তো আরো অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আমি শুধুমাত্র তোমাদেরকে যে মানে মূল যে বিষয়গুলো রয়েছে সেইগুলাই তোমাদেরকে বললাম। দেখো, ধর্মের সমাজবিজ্ঞান রয়েছে, তারপরে শিল্প সমাজবিজ্ঞান রয়েছে, এরকম অনেক ধরনের বিষয়গুলো নিয়েই কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। যেহেতু আমরা বলেছি যে সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যেখানে সমাজস্থ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। একটা জিনিস দেখো, আমরা যখন মানে কোনো একটা বিজ্ঞান থেকে সমাজস্থ সকল কর্মকাণ্ড সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, সেহেতু আমরা বলতেই পারি যে এই বিজ্ঞানটা বা এই সাবজেক্টটা আমাদের কতটুকু প্রয়োজনীয় সেটা আমরা এখন আলোচনা করব। ধরো আমরা সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে, তারপরে পরিবেশগত অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, এরকম বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে যখন একটা বিজ্ঞান আলোচনা করে থাকে, সেই বিজ্ঞান পাঠের অবশ্যই আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। তোমরা কিন্তু দেখতে পাবে যে ক্লাস 4 থেকেই কিন্তু মূলত তোমার একদম ক্লাস 8 পর্যন্ত সবার জন্যই বাংলাদেশের বিশ্ব পরিচয় সাবজেক্টটা রয়েছে না? জি স্যার। তো এটা দেওয়ার মূল কারণ কি? আমরা যেন সামাজিক বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারি, সামাজিক বিভিন্ন সম্পর্কগুলো সম্পর্কে, সামাজিক মিথস্ক্রিয়া বা ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে সংগঠনের সম্পর্ক, ব্যক্তির সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আমরা যেন ধারণা লাভ করতে পারি। কারণ একজন মানুষ ধীরে ধীরে সামাজিক জীবে পরিণত হয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আর সেই প্রক্রিয়াটার যদি সঠিকভাবে না হয়, সে কিন্তু সমাজের নিয়ম কানুনগুলো কিন্তু সে সঠিকভাবে শিখতে পারবে না। এই জন্যই কি হয় যে অনেক সময় দেখা যায় যে তোমার একদম কিশোর বয়সেই কিন্তু একজন বিপথে চলে যায়, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হয়। সেটা কেন হয়? তার সোশ্যালাইজেশন প্রসেসটা যদি সঠিকভাবে না হয়, তার বাবা মা বা তার আত্মীয় স্বজনে তাকে যতটুকু শাসন করা দরকার ছিল বা তাকে যতটুকু আদর করা দরকার ছিল ততটুকু যদি না করে থাকে, তখন কিন্তু সে কি হয়, বিপথগামী হয়ে যায়। তো সমাজবিজ্ঞান আমরা হয়তো বা এরকম ভাবতে পারি যে স্যার এইগুলো তো আমরা এমনিতেই জানি, আমাদের চারপাশে ঘটতেছে। আসলে বিজ্ঞানসম্মত ভাবে যখন আমরা কোনো একটা বিষয় আলোচনা করব বা কোনো একটা বিষয় আমরা জানবো, তখন নিশ্চয়ই আমাদের জ্ঞানের পরিধিটা আরো বেশি বিস্তৃত হবে, তাই না? জি স্যার।
তো তোমার এই সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে কিংসলে ডেভিস বলেছেন, সমাজবিজ্ঞান পাঠের সামাজিক ও ব্যক্তিগত মূল্য আছে। আসলে কিন্তু তাই, যে সমাজে বসবাস করতে গিয়ে আমরা নানামুখী কাজ করে থাকি, আর সেই কার্যাবলীগুলোই কিন্তু একটা বিষয়ের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। তো আমরা যদি উন্নত দেশে যদি তুমি দেখো যে এই সমাজ বিজ্ঞানের কিন্তু অনেক বেশি ভ্যালু, অনেক বেশি। কারণ আমাদের সমাজ ব্যবস্থা যদি ঠিক থাকে, সামাজিক কর্মকাণ্ডগুলি সঠিকভাবে যদি পরিচালিত হয়, তাহলে সমাজ থেকে অনেক ধরনের অন্যায়, অনেক ধরনের অপকর্ম কিন্তু চলে যাবে। আর মানুষের বিবেক বুদ্ধি যদি ঠিক থাকে, মূল্যবোধ যদি ঠিক থাকে, তখন কিন্তু সেই মানুষটা অপকর্মের সাথে লিপ্ত হতে পারে না। তুমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ চাইলে কি কাউকে মার্ডার করতে পারবে, কাউকে গালি দিতে পারবে? সেটা কিন্তু না। তুমি যদি খুব বেশি রেগে যাও, তুমি যদি মানে তোমার কন্ট্রোল হারায় ফেলো, তখনই কিন্তু তুমি একজনের সাথে মানে ঝগড়া করো, বা একজনকে খারাপ ভাষায় গালিগালাজ করো, বা তুমি মানে কি বলবো, যে বিচ্যুতিমূলক আচরণ করে থাকো, তাই না? কিন্তু স্বাভাবিক অবস্থায় তুমি একজনের সাথে গল্প করতেছো, তখন তুমি উঠে তাকে গালিগালাজ করতেছো, এরকম কি কখনো হয়েছে? না স্যার। হুম। তো তার মানে হচ্ছে কি যে তোমার আমরা সমাজে বসবাস করতে গিয়ে যদি সমাজ বিজ্ঞান পাঠ করি, তাহলে বা সমাজ বিজ্ঞান সম্পর্কে আমরা ধারণা লাভ করি, সেটা কিন্তু ভ্যালু মানে মূল্যটা কিন্তু আমরা সমাজেই পেয়ে যাব। যে আমরা সমাজস্থ বিষয়গুলো সম্পর্কে যদি ভালো ধারণা রাখতে পারি, আমরা যদি বুঝি যে একটা পরিবার সমাজের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, একজন ব্যক্তির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তোমরা একবার ভাবো যে তোমরা যারা মেয়েরা আছো, তো তোমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, ঠিক আছে? তুমি যদি সেই নিয়ম কানুনগুলো যদি সঠিকভাবে না মানো, তখন সেটা কেমন হবে? তুমি ধরো যে তুমি নিয়মের বাইরে চলে যাচ্ছ, তখন তোমার পরিবার থেকে তোমাকে শাসন করা হবে। কেন শাসন করতেছে? সেটা কিন্তু তোমার ভালোর জন্য। কারণ তোমার কিছু কর্মকাণ্ড রয়েছে যেগুলো মানে সমাজের সাথে মানানসই, যেটা আরো 10টা মেয়ে সেই কাজগুলো করে। তোমাদের এই বয়সে এসে যদি কেউ চিন্তা করে যে না, পড়াশোনা করব না, পড়াশোনা ছেড়ে দিব, আমাকে বিয়ে শাদী দিয়ে দাও, বা আমি কোনো জব করব, ঠিক আছে, এটা কি মানে তোমাদের সাথে মানানসই? না স্যার। তাহলে তার মানে কি, যে আমাদেরকে সমাজ কিছু জিনিস শিখিয়ে দিচ্ছে, যে আমাদের কিছু কাজ আমরা করতে পারবো, কিছু কাজ আমরা করতে পারবো না। এই যে এটা হচ্ছে কি, যে তোমার কিছু বিধি নিষেধ, কিছু নিয়ম কানুন। আচ্ছা, প্রথমে আসি আমরা সমাজের অন্তর্ভুক্ত মানব গোষ্ঠীর বহুবিধ স্বার্থ সাধন ও উন্নয়নের ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, আমরা প্রথমে যেটা বলছি যে মানব সমাজ সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনার সূত্রপাত হয়েছে সমাজ বিজ্ঞানের মাধ্যমে। আসলে কি তাই? মানবজাতি ও মানব সমাজের সামগ্রিক উন্নয়নের উদ্দেশ্যে সমাজ সম্পর্কিত বৈজ্ঞানিক ধ্যান ধারণা সম্পর্কে বিস্তারিত জানতে সমাজ বিজ্ঞানের জ্ঞান হচ্ছে অপরিহার্য। আবার সমাজের মৌল উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণের মাধ্যমে কিন্তু লক্ষ্যে উপনীত হওয়ার উৎকৃষ্ট উপায় বা পদ্ধতি সন্ধান দেয় হচ্ছে সমাজ বিজ্ঞান। আবার সমাজের অন্তর্ভুক্ত মানব গোষ্ঠীর বহুবিধ স্বার্থ সাধন ও উন্নয়নের ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন দেখো যে আমরা সমাজে বসবাস করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত হই। এখন তোমরা কলেজে আছো, তোমরা 2 বছর পরে গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তোমরা হায়ার স্টাডিজে যাবে। তো তখন কি হচ্ছে, তুমি অন্য আরেকটা মানে বড় প্রতিষ্ঠানে সম্পৃক্ত হচ্ছ, একটা অন্য স্টেজে যাচ্ছ। সেই স্টেজে গিয়ে তোমার কি ধরনের কর্মকাণ্ডগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের কি কি ধরনের নিয়ম কানুনগুলো রয়েছে, সেগুলো কিন্তু তুমি প্রতিষ্ঠানের সাথে যখন সম্পৃক্ত হচ্ছ, তখনই শিখতেছো, তাই না? আমরা যখন ধর্মীয় প্রতিষ্ঠানে যাই, তখন কিন্তু সেই রীতিনীতিগুলো পালন করার চেষ্টা করি। আমরা যখন শিক্ষা রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তো সেখানে গিয়ে আমরা কি করি, ওরকম বিহেভ করার চেষ্টা করি, ওই নিয়ম কানুনগুলো মানার চেষ্টা করে থাকি। তো এই যে প্রাতিষ্ঠানিক যে জ্ঞান সমূহ বা প্রাতিষ্ঠানিক যে নিয়ম কানুনগুলো রয়েছে, সেগুলো কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে, এবং সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে কিন্তু আমরা সেগুলো ভালো করে ধারণা লাভ করতে বা শিক্ষা লাভ করতে পারি। আচ্ছা, সমাজবিজ্ঞান আধুনিক সমাজের প্রেক্ষাপটে মানুষকে আর্থসামাজিক পরিবর্তন সম্পর্কে অবহিত করে থাকে। দেখো, আর্থসামাজিক ব্যাপারটা কি? অর্থনৈতিক এবং সামাজিক যে অবস্থাটা রয়েছে, সেটাকে বলা হয় আর্থসামাজিক অবস্থা। দেখো, আধুনিক সমাজের প্রেক্ষাপটে
এই যে আধুনিক যে সমাজ ব্যবস্থা রয়েছে সেই সমাজ ব্যবস্থায় কিন্তু মানুষ সর্বদাই কিন্তু মানে গতিশীল। মানুষ কিন্তু যার যার প্রয়োজনে সমাজে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করতেছে এবং সেটার ফলে কি হচ্ছে, তার আর্থসামাজিক অবস্থার একটা রূপান্তর বা পরিবর্তন ঘটতেছে। এই আর্থসামাজিক অবস্থা সম্পর্কে আমরা অবহিত হতে পারি এই সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে। অবশ্যই মানুষ হিসেবে প্রতিটি ব্যক্তির যথাযথ মর্যাদা এবং বর্ণ, বংশ, জাতি প্রভৃতির পরিপ্রেক্ষিতে মানুষে মানুষে অর্থহীন কৃত্রিম ভেদাভেদ প্রভৃতি বিষয়ে আমাদের সংস্কার মুক্ত সঠিক জ্ঞান থাকা আবশ্যক। দেখো, আমরা সমাজে বসবাস করতে গিয়ে আমরা নানামুখী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে থাকি। প্রত্যেকটা ব্যক্তির অবস্থান অনুযায়ী কিন্তু বা তার মানে তার মর্যাদাটা তৈরি হয়ে থাকে। যেমন ধরো, একটা সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে থাকে। আমরা সমাজে ডক্টর বলো, ইঞ্জিনিয়ার বলো বা বড় উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছে তাদেরকে একটা মর্যাদায় আমরা রেখেছি বা একটা শ্রেণীতে রেখেছি। আবার মানে মধ্যবিত্ত একটা শ্রেণী রয়েছে যেখানে বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছে, শিক্ষক থেকে শুরু করে অন্যান্য পেশাজীবী মানুষ রয়েছে এবং নিম্ন শ্রেণী রয়েছে। এখন প্রত্যেকটা শ্রেণীকে কিন্তু আমরা আলাদা আলাদা ভ্যালু দিয়ে থাকি, তাই না? আমরা একটা ডক্টরের সাথে যেরকম আচরণ করে থাকি, একটা ডক্টরকে আমরা যেভাবে সম্বোধন করে থাকি, আমরা কি আমাদের চারপাশে যে নিম্ন শ্রেণীর মানুষজন রয়েছে, যেমন ধরো তোমার বিভিন্ন ধরনের হকার বলো, তারপর হচ্ছে রিক্সা ভ্যান চালক বা বাস ট্রাক ড্রাইভার, তাদের সাথে কি আমরা সেম আচরণটা করে থাকি? অনেস্টলি বলবো একজন। না স্যার। তো এই যে মর্যাদার যে জায়গাটা সেটা কিন্তু তৈরি হয় যার যার অবস্থান অনুযায়ী, যার যার যোগ্যতা অনুযায়ী। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। আজকে ক্লাসটা মনে হয় একটু বোরিং লাগতেছে না? সব থিওরিটিক্যাল ব্যাপার। না স্যার। না, আমার কাছে মাঝে মাঝে মানে এরকম মানে ফিল হয় যে মানে সেম বিষয়গুলাই বারবার ঘুরে ফিরে আসতেছে। কিন্তু কিছু করার নাই যে একটা সাবজেক্ট সম্পর্কে আমাদের মানে নলেজটা বাড়ানোর জন্য আমাদের সেই সাবজেক্ট কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, সেই সাবজেক্টটা সম্পর্কে আমরা জানলে কিভাবে উপকৃত হব, সেই জিনিসগুলো যদি আমরা ভালো করে না জানি তাহলে কিন্তু মানে একজন যদি আমার কাছে জানতেও চায় যে তুমি কোন সাবজেক্টে পড়ো বা কোন সাবজেক্টটা তোমার ভালো লাগে, তখন কিন্তু ভালো লাগার জায়গাটাও ক্রিয়েট হবে না। ঠিক আছে? সেটার জন্য আমাকে সবসময় কি করতে হয় যে সমাজ সমাজবিজ্ঞান পড়ো, ইতিহাস পড়ো বা ভূগোল পড়ো, যেটাই পড়ো না কি জন্য তোমাকে সেই সাবজেক্ট সম্পর্কে ডিপলি একটু জানতে হবে যে আসলে এই সাবজেক্টে কি নিয়ে আলোচনা করে থাকে। তখন সেটার প্রতি একটা ভালো লাগার ভালোবাসার জায়গা তৈরি হবে। তখনই কিন্তু তোমার সেই সাবজেক্টটা পড়তে ভালো লাগবে। আর না হলে মনে হবে কি যে সারাক্ষণ আমার উপর মানে প্রেশার দিচ্ছে, মানে হাতুড়ি দিয়ে মাথায় পিটাচ্ছে যে না, এটা পড়তেই হবে, পড়তেই হবে, না পড়লে হবে না। ঠিক? এটা আমি এটা আমার অপিনিয়ন। কারণ আমি একটা সময়ে তোমাদের টিচার, একটা সময়ে আমি স্টুডেন্ট। ঠিক আছে? আমার নিজেরও পড়তে হয়। ঠিক আছে? তো তখনও এরকম মনে হয় যে আমি যে সাবজেক্টের সম্পর্কে কোনো ধারণা নেই আমার, সেই সাবজেক্টের সম্পর্কে ভালো লাগা মন্দ লাগা কিছুই যায় আসে না। যেটা যেমনটা হয় একজন মানুষের ক্ষেত্রে। তোমরা যখন তোমার সবথেকে ক্লোজ ফ্রেন্ডের সাথে তুমি সবথেকে বেশি কথা বলো বা সবথেকে বেশি জিনিস শেয়ার করো, সেটা কেন? কারণ তার সাথে তোমার বোঝাপড়াটা বেশি। বোঝাপড়াটা তখনই বেশি হয় যখন তুমি তার সাথে ভালো করে মিশতেছো, তার সম্পর্কে ভালো করে জানতেছো। ঠিক আছে? তখন তারপরে কিন্তু শেয়ারিং এর জায়গাটা চলে আসে। তো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তাই, যে আমরা যত বেশি এটার সাথে মানে কানেক্ট হব, যত বেশি আমি সেইটা সম্পর্কে ধারণা লাভ করব, তত বেশি ভালো লাগার বা মন্দ লাগার জায়গাটা তৈরি হবে। আবার অনেকে আছে যে এমনিতেই আচ্ছা পড়লাম না, না পড়ি ভাল লাগে না, এরকম একটা ব্যাপার। না, সমাজবিজ্ঞান বা অমুক সাবজেক্ট আমার ভাল লাগে না। ভাই তুমি তো পড়ো, পড়ে দেখো, তারপরে দেখো যে তোমার ভালো লাগে কি লাগে না। আর আমার সমাজবিজ্ঞান ভালো লাগার একটা বড় বিষয় হচ্ছে এটা যে আমাদের চারপাশে যা কিছু ঘটতেছে সেগুলো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তো আমার কাছে এই জন্য খুব ইজি মনে হয় যা আসলে পরিবার ব্যাপারটা কি। আমি যদি কাউকে প্রশ্ন করি, তোমরা দেখবে যে তোমার নিজের থেকে অনেক কথা চলে আসবে যে আসলে আমার আমার মতো পরিবার ব্যাপারটা এরকম। পরিবারে আর্থিক, সামাজিক এই ব্যাপারগুলো নিয়ে কর্মকাণ্ড পরিচালিত হয়। পরিবারের প্রধান কি করে, কিছু নিয়ম কানুন থাকে, তার কথা মতো চলতে হয়। আবার সে কি করে পরিবারের ভরণ পোষণ করে থাকে। আবার সেম ব্যাপারটা আমরা রাষ্ট্রের ক্ষেত্রেও দেখে থাকি যে সেখানেও একজন রাষ্ট্রপ্রধান থাকে, তার কথা মতো কিছু নিয়ম কানুন তৈরি হয় এবং সেই নিয়ম কানুন অনুযায়ী সবাই পরিচালিত হচ্ছে।
এই যে তোমার ক্ষুদ্র অংশ থেকে বৃহৎ অংশে চলে যাওয়া, এই যে ব্যাপারগুলো কিন্তু আমাদের চোখের সামনেই ঘটতেছে। আর এই জন্যই আমার কাছে মানে একটা ভালো লাগার জায়গা তৈরি হওয়া যে সমাজ বিজ্ঞানের প্রতি। অন্যান্য সাবজেক্টও ভালো লাগে আমার। আচ্ছা, পরে আসি তোমার সমাজবিজ্ঞান সমাজে, এটা তো আমরা পড়িয়েছি মনে হয়। আচ্ছা, তারপর হচ্ছে তোমার সামাজিক ক্ষেত্রে বিশেষ কোনো উদ্দেশ্য বা লক্ষ্যে উপনীত হওয়ার জন্য যথাযথ সামাজিক নীতি নির্ধারণ বিষয় নিয়ে কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। দেখো, সমাজে বসবাস আমরা আমরা আগেও জেনেছি যে সমাজে বসবাস করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্যাপারের সাথে আমরা সম্পৃক্ত হয়ে থাকি। আমাদের কিছু লক্ষ্য থাকে, কিছু উদ্দেশ্য থাকে। সেই লক্ষ্যেও বা উদ্দেশ্যের আমরা মানে উপনীত হওয়ার জন্য কি করি, আমরা কিছু কাজকর্ম করে থাকি, কার্যাবলী করে থাকি। আর সেই বিষয়গুলোই কিন্তু সমাজবিজ্ঞানে আলোচিত হয়ে থাকে। দেখো, সামাজিক পরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট পরিকল্পনাকে বাস্তবে কার্যকর করার জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য বিবেচিত হয়ে থাকে। যেহেতু দেখো, সমাজবিজ্ঞান সামাজিক সকল বিষয় নিয়ে আলোচনা করে থাকে, সমাজস্থ সকল কিছু, সমাজের ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে সংগঠনের সম্পর্ক, ব্যক্তির সাথে পরিবারের সম্পর্ক, ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক, আবার ব্যক্তির বিভিন্নমুখী কর্মকাণ্ড, আমরা কোনটাকে অপরাধ বলছি, কোনটাকে আমরা বিচ্যুত আচরণ বলছি, সেইগুলো নিয়েও যেহেতু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। ইভেন সমাজবিজ্ঞান মানবিক যে বিষয়গুলো রয়েছে, মনোবিজ্ঞান নিয়েও কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে থাকে। তো তার মানে হচ্ছে সামাজিক যে কোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট পরিকল্পনাকে বাস্তবে রূপান্তর করার জন্য যে আমাদের কর্মকাণ্ডগুলো রয়েছে, সেইগুলা সম্পর্কে ধারণা লাভ করার জন্য কিন্তু আমাদের সমাজবিজ্ঞানের জ্ঞান থাকা জরুরি। আচ্ছা, আরেকটু পড়াবো তোমাদেরকে। তারপর হচ্ছে তোমার মানব চাহিদা বৃদ্ধির সাথে সাথে বিশ্বব্যাপী বহুবিধ সমস্যার জন্ম হচ্ছে এবং এই সমস্যা নবতর প্রভাব নিয়ে সমাজকে সংকটাপন্ন করে তুলছে। আমরা কি জেনেছি যে সমাজ বিজ্ঞানে একটা আলাদা আহ শাখায় রয়েছে সামাজিক সমস্যা, সেটা নিয়ে আলোচনা করে থাকে। তো সমাজে আমরা বা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের সমস্যার জন্ম হচ্ছে, দিন দিনই কিন্তু নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে এবং সেইগুলা সমাধানেরও কিন্তু রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। আর সেই রাস্তাটাও কিন্তু মানে মানুষই তৈরি করতেছে, মানুষই সমস্যা তৈরি করছে, আবার মানুষই কিন্তু সেই সমস্যাটা সমাধানের উপায়গুলো বের করছে। তো সমাজবিজ্ঞান কি করে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকে যে সমাজে কেন বিভিন্ন ধরনের সমস্যা উদ্ভূত হচ্ছে এবং সেই সমস্যাগুলো সমাধানের ওয়েগুলোও দেখিয়ে দিচ্ছে এই সমাজবিজ্ঞান। তো আলটিমেটলি আমরা কিন্তু বলতে পারি যে আমরা সামাজিক জীব হিসেবে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব কিন্তু অনেক বেশি। তোমরা দেখবে যে অনেক সাবজেক্টে কিন্তু সমাজবিজ্ঞান পড়ানো হয়। দেখো, আমরা ব্যবসায় রিলেটেড সাবজেক্টে যাই, আমরা ইকোনমিক্সে যাই, আমরা মনোবিজ্ঞানে যাই বা আমরা রাষ্ট্রবিজ্ঞানে যাই, প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু মানুষের সম্পৃক্ততা রয়েছে। ইভেন ডক্টরদের কথা বলো বা ইঞ্জিনিয়ারদের কথা বলো, তারা যাই কিছু করুক না কি জন্য, মানুষের উন্নয়নের জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য, মানুষকে নতুন নতুন প্রযুক্তি দিয়ে সাহায্য করার জন্য, মানে আলটিমেটলি যত কিছুই আসুক না কি জন্য সবগুলোর সাথে কিন্তু মানুষের সম্পৃক্ততা রয়েছে। এই জন্য দেখবে যে তোমার যে সমাজবিজ্ঞান সকল সাবজেক্টেই কিন্তু সমাজবিজ্ঞান পড়ানো হয়। তো আজকে আসলে আমরা আর না পড়াই, অনেকটাই ইয়ে হয়ে গেছে, লেট হয়ে গেছে। হ্যাঁ স্যার, অনেকে আবার বের হয়ে গেছে, কেউই বের নেই। হবে কি, আজকে তোমরা দুইজন ছিলা মাত্র, তবে আমি আজকে হ্যাঁ সবাইকে সবার গার্ডিয়ানকে আজকে ফোন দিব যে ওরা কেন ক্লাস করে নাই, কারণ রুটিন ওয়াইজ ক্লাস হচ্ছে। এখন আমরা যদি আচ্ছা ক্লাস, স্যার, বলো। আমাদের কি আরো কোনো অ্যানাদার কোনো গ্রুপ আছে? অ্যানাদার গ্রুপ বলতে আমাদের কলেজে একটা গ্রুপ আছে, সেটাতে জি, তুমি অ্যাড আজকে আছো? একটা স্যার কল দিয়েছিল আমাকে মর্নিং এ, সো ঠিক স্যার আছে। বলতেছিল যে ওই গ্রুপে অ্যাড হতে, সো আমি পাচ্ছি না গ্রুপটা। কোন গ্রুপের কথা